নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো দুজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যাদের নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়েছে ট্রান্সফার মার্কেটে দুর্দান্তভাবে, আর লড়াইয়ে নেমেছে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান। তো একটা ডার্বির লড়াই কিন্তু মাঠের বাইরেও আমরা দেখতে পাচ্ছি। তো দুই প্লেয়ার তাদের কোন দল নিতে পারে, কোন ক্লাবে তাদের খেলার সম্ভাবনা কতটা রয়েছে সেগুলো আলোচনা করে নেব। এছাড়া ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ারদের নিয়ে আলোচনা করব, যারা মূলত মাঝখানে সিজনের সব ইনজুরি পেয়েছে। সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে, তারা কেমন রয়েছে, কি রয়েছে, সমস্ত কিছুই শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলের কয়েকজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল যখন সিজনটা শুরু করেছিল অনেকজন প্লেয়ার ভালো খেলছিল এবং তার মাঝখানে কিন্তু বেশ কিছু প্লেয়ারের ইনজুরি দেখা গিয়েছিল। তো মাঝে আমরা দেখেছিলাম মন্দারাও দেশাই তার ইনজুরির কারণে কিছু ম্যাচ খেলতো, কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতো। হরমনজোত সিং খাবরাও বেশিরভাগ আইএসএলের ম্যাচগুলোই মিস করেছে শেষের দিকে, ওই দু একটা ম্যাচে অল্প গেম টাইম, আর প্রথম দিকেও অল্প কয়েকটা ম্যাচে গেম টাইম পেয়েছিল। কিন্তু যেই প্লেয়ারটার উপরে এবছরে আমাদের নজর ছিল, কারণ গত বছর থেকে দলে রয়েছে, সেটা হচ্ছে বাঙালি ডিফেন্ডার তুহিন দাস। তো তুহিন দাসের যেরকম ইনজুরি হয়েছিল, তো তার পায়ের পাতা ভেঙে গিয়েছিল, শোনা গিয়েছিল। সে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল দলের হয়েই, কোনো বড় টুর্নামেন্ট নয়, একটা ছোটোখাটো টুর্নামেন্ট, সেখানে গিয়ে তার ইনজুরি পায় এবং এই সিজনটা তার জন্য শেষ হয়ে গিয়েছিল। তো তুহিন দাস সে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে শেয়ার করেছে সে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে, সে আবারও চায় কামব্যাক করতে, ফুটবলের মধ্যে ফিরে আসতে। এবার সে মূলত রিকভারি শুরু করবে, খুব তাড়াতাড়ি সে ফিট হয়ে যাবে। এবার দেখো, তুহিন 2 বছর দলের সঙ্গে যুক্ত ছিল। তুহিন যতটা খেলেছে, যদি আমরা তুহিনের পারফরমেন্স নিয়ে কথা বলি, ভালোই ফুটবল খেলেছে, রিজার্ভ টিমেও খেলেছে, যখন সিনিয়র টিমে সুযোগ পেয়েছে সেখানেও কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসাবে তুহিন ভালো অপশান। তো তুহিন কিন্তু সুস্থ রয়েছে, তাকে নিয়ে যদি কোচ পরিকল্পনা করে তো সেক্ষেত্রে পরিকল্পনা করতে পারে। এছাড়া যদি আমরা বিদেশিদের মধ্যে কথা বলি, তো জর্ডান এলসে প্রথমেই একদম ইনজুরি পাওয়া, তারপরে সারা সিজন মাঠের বাইরে, কিছুদিন আগে ইস্টবেঙ্গলের সঙ্গে এসে অনুশীলন শুরু করেছিল। এখন তো মোটামুটি সমস্ত প্লেয়ারাই দেশে ফিরে গেছে, সেই মতন জর্ডান এলসেও ফিরে গেছে। আর জর্ডান এলসেকে পরের সিজনে রাখা হবে কিনা তার কোনো রকম আপডেট নেই। এছাড়া আরও একজন ডিফেন্ডার জোসে অ্যান্টো পার্দো কিন্তু মাঝখানে খুব ভালো ফুটবল খেলছিল। প্রথম দিকে পার্দোর মানিয়ে নিতে একটু সমস্যা হলেও তারপরে কিন্তু পার্দো আস্তে আস্তে তার ছন্দে ফিরে এসেছিল। কিন্তু পার্দোরও এমন ইনজুরি হয়েছিল, সিজন আউট, তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ জানিয়ে দেওয়া মানে তার সঙ্গে সম্পর্ক সেখানেই শেষ করে নিয়েছে ইস্টবেঙ্গল। তো তাকে নিয়ে কিন্তু অবশ্যই পরিকল্পনা নেই। এছাড়া যদি আমরা আরও বেশ কিছু প্লেয়ার নিয়ে কথা বলি, তার মধ্যে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতেই হয়, গত বছর থেকে ইস্টবেঙ্গল দলে যুক্ত রয়েছে অতুল উনিকৃষ্ণান। তো অতুলের পারফরমেন্স প্রথম দিকে ভালো ছিল, রিজার্ভ টিমে যেরকম পারফরমেন্স থাকে সিনিয়র টিমে সেরকম পারফরমেন্স দিতে পারেনি। আর রিজার্ভ টিমেও কিন্তু এবছরে খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স অতুলের কাছ থেকে দেখা যায়নি, কিছু ম্যাচে বেশ কিছু ভুল করতে দেখা গেছে। তো অতুলেরও কিন্তু ইনজুরি হয়েছিল, তো ইনজুরির কারণে তাকেও আর এই সিজনে পাওয়া যায়নি, আর পরবর্তী সময় কিন্তু তাকেও আনরেজিস্টার করিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এবার অতুলকে নিয়েও কিন্তু খুব একটা পরিকল্পনা নেই, কারণ অতুলের পারফরমেন্স যেরকমটা শুরুতে ছিল সেই পারফরমেন্স খুব একটা ভালো পাওয়া যায়নি। তো অতুলকে নিয়ে কিন্তু এখনও কোনো ফাইনাল ডিসিশান আসেনি, আর অতুলকে যে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে সেই নিয়েও কিন্তু কিছু এখনও জানা যায়নি। তো পরবর্তী সময় অতুলকে নিয়ে যদি কোনো আপডেট বেরিয়ে আসে তোমাদের জানিয়ে দেবো। তো দুটো পজিশানেই খেলতে পারে, সেন্টার ব্যাক, রাইট ব্যাকেও খেলতে পারে, কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, পরবর্তী সময় সম্ভাবনা অনেকটাই কম কন্ট্রাক্ট এক্সটেনশন হবার। এরপরে দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয়। এই দুই প্লেয়ারকে নিয়ে কিন্তু টানাটানি বেশ ভালোই চলছে, একজন মণিপুরের প্লেয়ার, একজন মিজোরামের প্লেয়ার। তো প্রথমে যদি আমরা মণিপুরের প্লেয়ারের কথা বলি, 23 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার আপুইয়া, যে মুম্বাই সিটি এফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। আরও একজন প্লেয়ার হচ্ছে 22 বছর বয়সী মণিপুরের ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসান সিং। তো জিকসান সিং কেরালা ব্লাস্টার্সে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবার এই দুই প্লেয়ারকে নেবার ব্যাপারে দুই প্রধান চেষ্টা চালিয়েছিল। বেশ কিছুদিন আগে বেশ কিছু বড় মাধ্যম থেকে রিপোর্ট করা হয়েছিল আপুইয়ার সঙ্গে কথাবার্তা ইস্টবেঙ্গল চালাচ্ছে, বড় ট্রান্সফার ফি দিয়ে তাকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, এবং সেরকমটাই তোমাদের জানিয়েছিলাম। মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু রেসের মধ্যে রয়েছে এবং তাদের ফার্স্ট চয়েস অবশ্যই আপুইয়া রয়েছে। যদি কোনোভাবে আপুইয়াকে না পাওয়া যায়, এর আগেও আপুইয়াকে চেষ্টা চালানো হয়েছিল নর্থ ইস্ট থেকে নেওয়ার ব্যাপারে, কিন্তু তখন পাওয়া যায়নি, সে মুম্বাইয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে যদি আপুইয়াকে না পাওয়া যায় তাহলে কিন্তু জেকসন সিংকে নেওয়ার চেষ্টা, কিন্তু এই মুহূর্তে
যে আপডেটটা বেরিয়ে আসছে, আপুইয়াকে নেবার ব্যাপারে কথাবার্তা অনেক অংশই এগিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আপুইয়া সে নিজেও কিন্তু আসার জন্য আগ্রহী রয়েছে। আপুইয়ার দিক থেকে কোনো রকম অসুবিধা নেই। একটা বড় ট্রান্সফার ফি সাথে একটা বড় স্যালারি কিন্তু আপুইয়াকে অফার করা হয়েছে, যেটা ইস্টবেঙ্গলের থেকে অনেক অংশ বেশি। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সম্ভবত এই রেসটাতে হেরে গেল, কিন্তু ইস্টবেঙ্গলও আরও একজন প্লেয়ারকে টার্গেটের মধ্যে রেখেছিল। সেই প্লেয়ারটা হচ্ছে ওই 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জ্যাকসন সিং। তো জ্যাকসনের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, মোহনবাগান সুপার জায়েন্ট সম্ভবত আপুইয়াকে পেয়ে যেতে পারে বা পেয়ে গেছে, এটুকু ধরতে পারো। তো সেক্ষেত্রে তারা আর জ্যাকসনের পিছনে যাচ্ছে না, যেটা মেরিনা এরিনাও বেশ কিছুদিন জানিয়ে দিয়েছিল, সেটা তোমাদের বলেছিলাম। তো সেক্ষেত্রে এই আপুইয়াকে যদি ছেড়ে যদি জ্যাকসনের পিছনে ইস্টবেঙ্গল গিয়ে যদি জ্যাকসনকেও সাইন করাতে পারে, একটা বছরের আরও জুনিয়র, তো সেক্ষেত্রে দারুণ অপশন হবে। ন্যাশনাল টিমের হয়েও কিন্তু জ্যাকসনের পারফরমেন্স দুর্দান্ত, একদম সেন্ট্রালি খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে, অ্যাটাকিং মিডিও হিসাবে মাঝে মাঝে খেলে দিতে পারে, কোনো রকম অসুবিধা নেই। আর আপুইয়াও কিন্তু এই একই টাইপের প্লেয়ার। আপুইয়া মূলত একদম যেটা বলতে পারো সেন্ট্রাল মিডফিল্ডার, কিন্তু জ্যাকসন তিনটে পজিশনেই সুন্দরভাবে খেলতে পারে। অ্যাটাকিং মিডিও যদি দরকার হবে না তবুও খেলে দিতে পারবে। তো দুর্দান্ত অপশান হয়ে যাবে যদি ইস্টবেঙ্গল এই কেরালা ব্লাস্টার্সের প্লেয়ারকে সাইন করায়। তো সেক্ষেত্রে এই দুই বড় প্লেয়ারই কিন্তু দুই বড় প্রধানে আসতে চলেছে, এরকমটাই সম্ভাবনা তৈরি হয়েছে। তো দেখা যাক, ডিল ডান এইটা আমরা কবে বলতে পারি। মোহনবাগানের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে আপুইয়ার ব্যাপারটা। ইস্টবেঙ্গলে যদি এই জ্যাকসনের ব্যাপারটাকে এগিয়ে ফেলে তো খুব ভালো সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য। তো তোমরা কোন প্লেয়ারকে কোন ক্লাবের জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।